হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি এই ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমার যে কাজটা থাকে সেটাই শুরু করে দিয়েছি। তো এখানে দেখো, আগে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে রান্না হবে মিষ্টি কুমড়োর ভাজা। তো ওই যে আগেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই নতুন করে আর কিছু শেয়ার করলাম না। আর কি হয়েছে বলো তো, গতকালকে না মাছ পাওয়া যায়নি, তো সেই জন্য আজকে মাছটাও নেই। তো আজকে মাছ আর রান্না হচ্ছে না। তো আজকে ভাবছি একটুখানি সয়াবিন করব আর এই মিষ্টি কুমড়ো ভাজার সঙ্গে ডাল, আর মা তো অন্যান্য কিছু করেই থাকে। তো এদিকে দেখো, মিষ্টি কুমড়োটা প্রায় হয়ে এসেছে। তো ওই যে রোজকার মতো শেষের দিকে একটু হলুদ, জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে এই যে কুমড়োটাকে নামিয়ে নিলাম। তো এবার ওই যে সয়াবিনের তরকারিটা বসিয়ে দেব। আর ফার্স্টেই দেখতে পেলে সয়াবিন আর আলুটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখো, আলুগুলোকে খোসা ছাড়িয়ে এখানে ভালো করে ভেজে নেব। তো এর মধ্যেই আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তারপরে আর কি সয়াবিনটা দিয়ে দেব। আর এই সয়াবিনটা যত ভালো ভাজা হবে, মানে সয়াবিনের ভিতরের জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু এটা ভাজা হবে না। আর এটা যত বেশি ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো ওদিকে আলু সয়াবিনটা তো ভাজা হচ্ছে। তো চলো এখন সয়াবিনের জন্য একটু মশলা করে নেওয়া যাক। তো ওই যে মাংসে যে মশলাগুলো লাগে সেগুলোই আর কি একটু কম পরিমাণে নিয়েছি। তো এদিকে দেখো, মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার একটু তেজপাতা, জিরে আর ওই বাটা মশলাটা ফোড়ন দিয়ে মশলাটাকে কষে ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিলেই আর কি সয়াবিনটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে আবার অনেকে ঘিও অ্যাড করে। তো আমাদের বাড়িতে ঘি খেলে যেহেতু অনেকের প্রবলেম হয়, তো সেই জন্য আমি ঘিটা এখানে দেব না। আর জানো তো, আমাদের বাড়িতে এই সয়াবিনটা রান্না হচ্ছে প্রায় 3-4 মাস পরে। তো আগে মাঝে মধ্যে বাবাই যাও একটু সয়াবিন খেতে পছন্দ করতো, এখন সেটা একেবারেই খেতে চায় না। তো সেই জন্যই আর কি সয়াবিনটা খুব একটা করা হয় না। তো এদিকে দেখো, আলু সয়াবিন সমস্ত কিছু কষিয়ে এখানে ঝোল দিয়ে দিলাম। তো যতক্ষণে সয়াবিনটা হতে থাকবে ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো এদিকে তো দুটো ওভেনই জোড়া রয়েছে। তো ওদিকে বাবার জন্য একটু ডিম সেদ্ধ বসাবো। তো দেখো, ডিম সেদ্ধটা করার জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর এগ বয়লার। তো এখানে দেখো, একটা এগ বয়েলিং ট্রে রয়েছে, তাছাড়াও এর সঙ্গে রয়েছে একটা পোস্ট ট্রে। তো এখানে দেখো, আমি যেহেতু হার্ড বয়েল করব তো সেই পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম আর এখানে একটা ডিম বসিয়ে দিলাম। আর জানো তো, এটাতে জলটা শেষ হয়ে গেলে অটো পাওয়ার কাট হয়ে যায়। তো সেই জন্য আমি যদি ডিমটা বসিয়ে দিয়েও কোথাও চলে যাই তাহলে কিন্তু ওটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। প্রোডাক্টের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো এইভাবে ভীষণ সুবিধা হয়, যেহেতু আমার নিচে দুটো বার্নারের ওভেন, তো সেই জন্য আর কি একটা ইলেকট্রিক কিছু থাকলে সেটাই টুকটাক কিছু করে নেওয়া যায়। তারপরে দেখো, রুটিটা কিন্তু একটুও গোল হয়নি, ওই তাড়াতাড়ির সময় করলে যেটা হয় আর কি। তো এই রুটি হয়ে গেলে, তরকারি হয়ে গেলে আমাকে কিন্তু এখনও ডাল করতে হবে, সকলের জন্য চা করতে হবে। আর ওই যে এগ বয়লারটা ছিল তার জন্য কিন্তু ডিমটা এদিকে বসিয়ে দিতে পারলাম, না হলে ওই ডাল চা করার পর আবারও ডিম সেদ্ধ বসিয়ে সেটার জন্য আমাকে ওয়েট করতে হতো। তো এদিকে দেখো, রুটিটা হয়ে গেছে, এখন হাজব্যান্ডকে খাবারটা সার্ভ করে দিই। আর ওদিকে তরকারিটা হয়ে গেলে তারপরে আর কি ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো। তো এদিকে দেখো, রুটির সঙ্গে দিলাম একটু মিষ্টি কুমড়ো আর দিলাম দুটো মিষ্টি। আর এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিই। তো ওদিকে হাজব্যান্ড তাড়া দিচ্ছে যে ওর ট্রেন কিন্তু স্টেশনের কাছেই চলে এসছে, মানে 2-1টা স্টেশন ওদিকে আছে। তো সেই জন্য আর কি যতদূর সম্ভব তাড়াতাড়ি ওর লাঞ্চ বক্সটা আমাকে গুছিয়ে দিতে হবে। আর জানো তো, আজকে যে মিষ্টি কুমড়োটা রান্না করলাম ওই কুমড়োটা ছিল একেবারেই আঠালো। তো অন্যান্য কুমড়ো রান্না করার সময় কিন্তু একটু জল ছাড়ে, কিন্তু এটা দিয়ে জানো তো 1 ফোঁটাও জল ছাড়েনি। তো এদিকে তো লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম। তো রান্নাঘরে এখনও আমার কিছু কাজ বাকি রয়েছে। তো এখনও ডালটা করতে হবে, বাবা মায়ের জন্য চা করতে হবে। আর জানো তো, এখন যেহেতু বাবার এক্সাম চলছে, তো গতকালকে ওর এক্সাম ছিল, তাই আজকের দিনটা ছুটি। তো সেই জন্য ওকে স্কুলে পাঠানোর তাড়াও নেই। তো এই কাজগুলো কমপ্লিট করে গিয়ে তারপরে ওকে তুলবো। তো তারপর ওকে একটু বইও পড়াতে হবে, কারণ যত বেলাটা বাড়বে ততই কিন্তু আর পড়ার ইচ্ছেটা থাকবে না। তো আমি চেষ্টা করি ও স্কুলে যাওয়ার আগে যদি 20 মিনিটও সময় হয় তাহলেও কিন্তু আমি ওকে বই নিয়ে বসাই। তো এদিকে দেখো, ডালটা হয়ে গেছে, চা হয়ে গেছে, আর এখানে ওভেনটাও ভালো করে ক্লিন করে নেব। আর জানো তো, ওভেনের অপোজিটে যেহেতু জানলা রয়েছে সেই জন্য না জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না। ওইখানে দেওয়াল থাকলে যতটা সহজে পরিষ্কার করা যেত, জানলাটা কিন্তু ততটা সহজে পরিষ্কার করা যায় না।
তো এই সপ্তাহে একদিন আর কি ওই জানলাটাকে খুব ভালোভাবে ধুয়ে দেওয়া হয়, তাতে করে জানলাটা বেশ ভালো পরিষ্কার করা থাকে। তো এই যে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, তো তারপরে যাব উপরে। তো যেরকমটা বললাম বাবাইকে একটু বই পড়িয়েছি, বই পড়ে তারপরে দেখো এখন ছাদে এসেছি, বাবা আমাকে ডেকে এনেছে। তো ছাদে ওই যে কাজ হচ্ছিল, তোমাদের সাথে তো বললাম যে আমাদের বাড়িটা রং করা হবে। তো দেখো ছাদের কার্নিশগুলো আর বাড়ির বাইরের দেওয়ালটা রং করা হবে। আর আমাদের যে জলের ট্যাঙ্কিগুলো রয়েছে ওগুলো ওই সিঁড়িঘরের উপর থেকে নামিয়ে এই শেডের নিচে বসানো হবে। তো তারই কাজ চলছে এখন। তো বাবা জিজ্ঞেস করছিল যে কোন জায়গাটা করে ট্যাঙ্কিগুলো রাখলে ভালো হবে। তো ওইদিকে জায়গাটা দেখিয়ে দিলাম। তো তারপরে চলো এখন ঘরের জন্য রঙগুলো সিলেক্ট করে ফেলি। তো এখানে দুটো ক্যাটালগ রয়েছে, তো আমি আর বাবা মিলে ডিসাইড করছিলাম ঠিক কোন কোন রঙটা আমাদের ঘরের জন্য করা হবে। আর এখন শুধুমাত্র বাড়ির বাইরেটা রং করা হবে, আর 2-1 বছর পরে আমাদের নিচের ঘরগুলো রং করা হবে। কারণ নিচের ঘরের রঙগুলো ভীষণ খারাপ হয়ে গেছে, তো ওগুলোও এখন রং করার প্রয়োজন ছিল। কিন্তু ওই যে বাবা যেহেতু এখনো ছোট রয়েছে, দেওয়ালে আঁকিবুকি করে, তাই আর কি বাবা সাহস পাচ্ছে না যে ঘরের রঙগুলো করার। তো বলেছে ওই 2-1 বছর পরে আর কি বাবাই আর একটু বড় হয়ে গেলে তখন আর কি নিচের ঘরগুলোকে রং করে দেবে। তো এদিকে দেখো উপর থেকে চলে এলাম, আর ওই যে রোজকার মতো উপরের আমার যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই আর কি শুরু করে দিলাম। আর কি বলতো, এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই এই সমস্ত কাজগুলোকে পরে করব বলে ফেলে রাখলে চলবে না, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও বাড়বে। তো আমি চেষ্টা করছি সকালে তো আমার রান্নাবান্না হয়েই যায়, তো তারপরে আর কি ব্রেক না নিয়ে সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে, তাহলে ওই পরের দিকে গিয়ে একটু বিশ্রাম করা যাবে। তো দেখো এদিকে দুধটাও চলে এসেছিল, তো দুধটাও এখন জাল করতে বসিয়ে দিলাম। তো সেই সঙ্গে আর কি রান্নাঘরটাও ক্লিন করে নেব। আর ওই যে একটু টিফিন তৈরি করা হয়, আমার ব্রেকফাস্টটা তো এখানেই তৈরি করি, তো সেই জন্য রান্নাঘরটা একটু নোংরাও হয়ে থাকে। আর এখন কিন্তু খুব একটা বেলা হয়নি, ওই 11টা মতো বাজছে। তো গরমটাও এত বেশি পড়েছে, দেখো আমি তো অলরেডি ঘামছি। আর এতটাই গরম পড়েছে 2-1 দিনের মধ্যে বোধহয় বৃষ্টিও হতে পারে। আর জানো তো, তোমরা আমার গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলে, আমি হয়তো তোমাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে ভুলে গেছি। কারণ কি হয় বলো তো, তোমরা তো যখন কমেন্ট করো ততক্ষণে বোধহয় আমার নেক্সট ভিডিওর ভয়েস ওভারটা হয়ে যায়, তো সেই জন্য আর কি তোমাদের কমেন্টগুলো আর বলা হয় না। তো আমার গত ভিডিওতে একজন দিদিভাই জানতে চেয়েছিল যে আমাদের ছাদে যে দোলনাটা করা হয়েছে সেটাতে কত খরচ পড়েছে। তো আমার শ্বশুরমশাইকে একজনকে বলতে শুনেছি যে ওটাতে 12,000 সামথিং খরচ হয়েছে। তো দেখো রান্নাঘরটা তো ক্লিন হয়ে গেল, আর এখন এই জলের বোতলগুলো ভরে নেব। তো দেখো প্রায় সব বোতলগুলোই খালি, তো এখন এই জলের বোতলগুলো ভরে তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। আর এখন যেহেতু রান্নাঘরে চলে এসেছি, তো চেষ্টা করব রান্নাঘরে যতটুকু কাজ থাকে ততটুকু কমপ্লিট করে আর কি বেরিয়ে যেতে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছে সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদিভাই আপনার কথাগুলো অনেক সুন্দর, তার সঙ্গে আপনার কাজগুলো অনেক গোছানো, অনেক ভালোবাসা রইল, কথাগুলো একদম ঠিক, মেয়েদের বাড়ি হয় না। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর কি বলতো, আমি যখন ভয়েস ওভার দিই তখন আমি মনে করি তোমরা আমার সামনেই রয়েছো, তো সেই চিন্তা ভাবনা থেকেই আর কি কথাগুলো বলি, তো সেই জন্য আর কি তোমাদের হয়তো এতটা ভালো লাগে। আমার গত ভিডিওতে আরও একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার হাজব্যান্ড কি জব করে। তো আমার হাজব্যান্ড হলো ব্যাংকে জব করে। তারপরে দেখো আগে তো আমার অ্যাকোয়াগার্ডের নিচে বোতলগুলো বসিয়ে রেখে জলটা ভরা যেত, তো এখন ওই যে স্ল্যাবটা যেহেতু ওখানে অর্ধেক, তো ওখানে আর কি বোতলটা বসিয়ে জলটা ভরা যায় না। তো আমি কি করি, একটা জগে আগে জলটা ভরে নিই, তারপরে একে একে বোতলে ঢেলে নিই। তো এদিকে দেখো বোতলগুলো গুছিয়ে রেখে দিলাম, আর এখন চলে এলাম এই যে এই ঘরটাতে। তো এই যে বললাম বাড়িটা রং হচ্ছে, তো জানলাগুলো আগের দিন তো ধুয়ে দিয়েছিলাম, তো আজকে দেখলাম খুব একটা নোংরা হয়নি, তো সেই জন্য জানলা ধোয়ার কাজটা তো আজকে করতে হলো না। তো চলো আজকে এই ডাস্টিংগুলো করে ফেলি। তো অনেক দিন থেকেই ভাবছি যে একটা ওই ঝাড়ুগুলো হয় ধুলো ঝাড়ার জন্য, সেগুলো একটা কিনবো, তাহলে কিন্তু এই কাজগুলো অনেক সহজ হয়ে যায়, না হলে এরকম একটা কাপড় দিয়ে ফার্নিচারগুলো মুছতে ভীষণ অসুবিধা হয়। আর কি বলতো, সপ্তাহের মাঝখানে যেহেতু কোথাও বেরোনো হয় না, তাই কিন্তু ওই জিনিসপত্রগুলো কেনাও হয় না। আর যদিও ওই সপ্তাহের শেষে একদিন যাই, সেদিন নানা রকম কাজের চাপ থাকে বা অনেকগুলো কাজ নিয়ে যাই, তো সেই দিন আর কি এই কাজগুলো হয়তো ভুলে যাই। তো তারপরে দেখো এদিকে বেডটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই যে এগুলো তো একেবারে ছেড়ে দিলে চলেই না, মাঝে মধ্যে হলেও এগুলোকে ক্লিন করে রাখতে হয়। তো
তো সেই কাজটাই আজকে করে নিচ্ছি। আর এই দেখো আলনাটা একেবারে ধুলো পড়ে সাদা হয়ে রয়েছে, তো সেই সঙ্গে এটাও ভালো করে ক্লিন করে নেব। আর আমার ঠাকুর ঘরের সিংহাসনটাও অনেক দিন হলো আর কি ওটাকে ক্লিন করা হয় না। তো আজকে তো বৃহস্পতিবার, তো আজকে করব না, ভাবছি একদিন সকাল সকাল আর কি ঠাকুরঘরটা ক্লিন করে মানে স্নানটা সেরে ঠাকুরঘরটার সিংহাসনটা ক্লিন করে নেব। আমার গত ভিডিওতে সুস্মিতা দিভাই লিখেছে, এরকম শ্বশুর শাশুড়ি ভাগ্য করলে পাওয়া যায় গো, সত্যি কথা। হ্যাঁ গো দিদিভাই, আমিও তোমার সাথে একমত। তো তারপরে দেখো এই ঘরটাতে চলে এলাম। তো এই ঘরটার বেডটাতে দেখেছো কালো রঙের বর্ডার দেওয়া, তো এই ঘরটার বেডটাও খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায়। আর জানো তো এই ঘরটাকে একটু ডেকোরেশন করার ইচ্ছে রয়েছে, তো সেই নিয়ে হাজব্যান্ডের সঙ্গে একটু কথাবার্তা চলছে। তো দেখা যাক কতদূর কি সম্ভব হয়, আর যাই হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছে সোনিয়া গুহ দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কতদিন পর ভিডিও দেখলাম, আমার শ্বশুর মারা গেল, আজ 5 দিন পর তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর জানো তো তোমার যে এখন কি মনের অবস্থা চলছে সেটাও আমি আন্দাজ করতে পারছি। আর জানো তো শ্বশুর শাশুড়ি যেরকমই হোক না কেন, যতদিন ওনারা আমাদের মাথার উপরে আছেন ততদিন কিন্তু আমাদের একটা ভরসা সাহসের জায়গা থাকে। আর আমিও মাঝে মধ্যে ভাবি যে এখন হয়তো বাবা মা আছে তাই সব কিছু এত স্মুথলি হয়ে যাচ্ছে, যখন ওনারা থাকবেন না তখন আর কি করে সব কিছু সামলাবো। রাখি মাইতি দিদিভাই লিখেছে, তোমার শাখাপলাগুলোর লিঙ্ক দিও, আর ভিডিওটা দারুণ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই। আর কি বলো তো, তোমরা অনেকেই আমার শাখাপলা আমি কোথা থেকে নিয়েছি সেটা জানতে চেয়েছো। তো যদি সম্ভব হয় এই ভিডিওর কমেন্টে আমার যে শাখার পেজটা রয়েছে সেটা আমি মেনশন করে দেবো। তো তারপরে দেখো আমার বেডরুমে চলে এলাম। তো আমার ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করে নেব। তো প্রায় 1 সপ্তাহ হলো ওই বেডশিটটা পাতা ছিল। তো ওই যে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করা হয়, বিশেষ করে বাবাই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন খেতে গিয়ে বিছানার উপর ফেলে দেয়, তো তাতে করে তো সেই জন্য বেশি দিন আর কি বেডশিটটা ইউজ করা যায় না। আর যেদিন ওই যে জল ফেলে দেয় সেদিন তো কোনো কথাই নেই, সঙ্গে সঙ্গে আর কি বেডশিটটা তুলে ফেলতে হয়। তো তোমরা অনেকেই আমার এই বেডশিটগুলো ভীষণ পছন্দ করো। তো এগুলো কি বলো তো, আমি যেহেতু অফলাইনে নিয়েছি সেই জন্য তোমাদের কোনো লিঙ্ক আমি দিতে পারি না। আর আমার নাইটির কথাও তোমরা অনেকে জিজ্ঞেস করো কোথা থেকে নিয়েছি, তো আমাদের এই লোকাল মার্কেট থেকে নিয়েছি। তো সেই জন্য স্বাভাবিকভাবে এর কোনো লিঙ্ক তোমাদেরকে আমি দিতে পারবো না। তো তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে যখনই তোমরা নাইটি কিনতে যাবে তখনই কিন্তু ওই ডিসিএমের যে নাইটিগুলো হয় দোকানদারকে ওগুলো দিতে বলবে। ওগুলো যেমন দামটাও একটু বেশি হয় তেমনি কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো, কালার তো ভালো হয়ই, তাছাড়া প্রিন্টগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয়। আর নাইটিগুলো কিন্তু অনেক টেকসইও হয়। তো তোমরা দেখেছো আমি একসঙ্গে অনেকগুলো নাইটি ইউজ করি। তো কি হয় বলো তো, আমি যেহেতু ছায়াতে নাইটিগুলো মেলি আর ওই যেহেতু একটু ভালো নাইটি, তো খুব সহজে আর কি নাইটিগুলো নষ্ট হয় না। তো সেই কারণে আর কি নাইটিগুলো একেবারে বাদও দিয়ে দিতে পারি না, তো ওই ঘরে রেখে দিই। অনেক সময় প্রয়োজন হয়, দেখা গেল 2-3 দিন জামা কাপড় কাচা ধোয়া করতে পারলাম না, তো তখন আর কি ঘর থেকে পুরোনো নাইটিগুলোই পরে নিলাম। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি। তো যতই যা কাজ করি না কেন, যতক্ষণ না পর্যন্ত বেডরুমটা ক্লিন হয় ততক্ষণ না অন্যান্য কাজে হাত দিতে ইচ্ছে করে না। তো আজকে এটাকে ইচ্ছে করেই ফেলে রেখেছিলাম, ভাবছি আজকে অন্যান্য ঘরগুলো থেকে কাজটা শুরু করি, তারপরে এসে বেডরুমটা ক্লিন করা যাবে। তো সেই সঙ্গে আজকে রয়েছে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরের চাপটাও একটু আছে। তো ঠাকুর ঘরে আর যাই হোক পুজোটা কিন্তু তাড়াহুড়ো করে দেওয়া যায় না। আর দেখো এখন এই যে ঘরটা ডাস্টিং করছি, ঠিক এই মুহূর্তে আমার শ্বশুরমশাই এসে জানালেন যে 2015-এর যে এসএসসির প্যানেলটা ছিল সেটাকে পুরোটাই বাতিল করা হয়েছে। তো শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ এর মধ্যে আমাদের 2-1 রিলেটিভও রয়েছে। তো যেটা হলো সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ খারাপই হলো। তো জানি না এর শেষে গিয়ে কি হবে বা আদেও কতদূর কি হবে। তারপরে জানো তো নিউজটা শোনার পরে ভীষণ খারাপ লাগছিল, একদমই কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপর হাজব্যান্ডের সাথে ফোনে কথা হলো। তো এই যে কাজগুলো তো আমাকে শেষ করতেই হবে, তো সেই জন্য দেখো কাজগুলো শেষ করে তারপরে ভাবছি স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো বোন লিখেছে, দিদিভাই চলে এলাম আপনার ভিডিও দেখতে, অনেক ব্যস্ততার মাঝেও আপনার ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেল দিদিভাই। তো থ্যাংক ইউ বোন, আমার ভালোবাসা নিও, আর তুমি জানিও তোমাদের ঈদটা কেমন কাটলো। তো তারপরে দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট করে স্নান ধ্যান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর এখন ওই যে 12:30 মতো বাজছে। তো ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো অনেক কিছু গোছগাছ করার থাকে, তো সেগুলোই দেখো শুরু করে দিয়েছি। আর আজকে দেখো ঘটে ভাবছি একটা কলা দেবো। তো রোজ তো সুপারি দিয়ে থাকি, তো আজকে ভাবছি ঘরটাতে একটা কলা দিই। আর এই যে কলাটা দিলে কি হয় বলো তো, ওই রাতের বেলায় ইঁদুরে এসে কলাটাকে নিয়ে যায়, আবার কোনো দিন ঘরটাকে উল্টে দিয়ে যায়।
তো সেই জন্যই আর কি কলাটা দিতাম না, তো আজকে দিয়ে দেখি কি হয়। তো তারপরে দেখো এখানে প্রসাদ তৈরি করে নিচ্ছি, আর প্রসাদের দিলাম একটুখানি লেবু আর দিয়েছি কটা আঙুর। আর এদিকে দেখো ফুলগুলো সমস্ত কিছু আলাদা করে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন পুজোটা কমপ্লিট করে ফেলি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।